তো অলরাইট ভাই, নমস্কার, ওয়েলকাম টু দ্য বেঙ্গল রাইডার হোয়াটসঅ্যাপ নোটেশন নোচা বিং বাঙালি। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা ইমোটরড X1 মানে আমার যে চিতা রয়েছে, তো চিতাকে নিয়ে অনেকদিন ধরে ভিডিও কেন আসছে না। তো বেসিক্যালি তোমাদেরকে বলি, চিতার বেশ কিছু মেনটেন্যান্সের কাজ ছিল, আর তার সাথে চিতাতে বেশ কিছু প্রবলেমও ছিল। সেই প্রবলেমগুলো এই মুহূর্তে সলভ করেছে। আর তাছাড়া দেখো, ওয়ার্কশপে এমনিতে কাজের প্রচন্ড চাপ থাকে, তার জন্য একটুখানি প্রবলেম আমাদের হয়ে যায়। বাট ওর জন্য কি হয়, যে নিজের যে সাইকেলগুলো হয় সেগুলোর যে মেনটেন্যান্স থাকে সেইগুলো একটুখানি স্লো চলতে থাকে। তো যাই হোক, ফাইনালি ইমোটরডের যে কাজের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। মানে সাইকেল একদম পুরোপুরি কিন্তু রেডি রয়েছে, বাট এই মুহূর্তে একটা ছোট জাস্ট একটা জিনিস চেঞ্জ করতে হবে। তো আমার মনে হলো এই জিনিসের চেঞ্জটা তোমাদেরকে দেখানো দরকার, কারণ কিছুদিন পর পরে এই প্রবলেমটা তোমাদের আসতেই পারে। তো আমার মনে হলো যে এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই দেখানো দরকার। তো দেখো, এই দিকে একটুখানি খেয়াল করে দেখো, এইদিকে ব্রেক লিভারের অবস্থাটা দেখতে পাচ্ছ। আর যেহেতু এটা অটো গার্ড সিস্টেম দিয়ে পুরোটা আসে, তো যার জন্য দেখো এটা একদমই টানছে না। তো এই ব্রেকিং ইস্যুর জন্য কিন্তু সাইকেলে একটু প্রবলেম হচ্ছিল। তো এই যে ব্রেক লিভারটা রয়েছে, এটাকে আমরা চেঞ্জ করবো, আর এটাকে কি করে চেঞ্জ করবো সেটাও কিন্তু দেখাবো। আর তারপরে এটাকে নিয়ে কিন্তু আমরা একটা ছোট্ট করে রাইড করবো, দেখবো যে আগের মতো ইমোটরড X1 মানে আমাদের চিতার যে ফিলিংসটা আছে সেটা কিরকম টাইপের আসছে। তো দেখো, সবার আগে তোমার এখানে যেরকমই গ্রিপ থাকুক না কেন সেটা তোমাকে বের করে নিতে হবে। তো আমার এখানে দেখছো একটা কপি ODI লাগানো রয়েছে, তো এটাকে আমি চেঞ্জ করে নেবো। তো এটার জন্য মানে এটাকে আমি খুলে নেবো এই মুহূর্তে। তো এটাকে এর জন্য আমাকে এই যে 3 নম্বর অ্যালেন কি দিয়ে আমি এটাকে খুলে নিলাম। তো এদিকে দেখো, এদিকে এরকম করে এই যে এটা এরকম কভার করা রয়েছে, তো এটাকে আমরা খুলে নেব। অ্যাকচুয়ালি কি হয়, এই যে ব্রেকটা রয়েছে এটা অটো কাট সিস্টেম, তাই এখানে এর পয়েন্টটা রয়েছে, পয়েন্টটাকে আগে আমাদের খুলে নিতে হবে, তারপরে এই ব্রেক লিভারটা টোটালি বের করে নিতে হবে। তো এবার দেখো, এখানে কিন্তু আমরা পয়েন্টটা পেয়ে গেছি, যে পয়েন্টটায় অটো কাট সিস্টেমটা এসছে, আর এটাকে এবার টেনে খুললেই কিন্তু এটা বেরিয়ে আসবে। তো এটাকে এরকম করে টানলে এই দেখো বেরিয়ে কিন্তু চলে আসলো। তো এবার আমাদের পরের যে স্টেপটা রয়েছে, এই ব্রেক লিভারটাকে খোলার আগে আমাদের এখানে যে ওয়্যারটা রয়েছে, অর্থাৎ মেকানিক্যাল ব্রেকের যে ওয়্যারটা রয়েছে সেটাকে আমাদের কিন্তু খুলে নিতে হবে। তো এই তারটাকে বের করার জন্য তোমাকে এই পাশে যে ক্যালিপারটা রয়েছে, ক্যালিপারের এই তারটাকে লুজ করে দিতে হবে, আর এটা 5 নম্বর অ্যালেন কি দিয়ে তুমি কিন্তু ইজিলি করে নিতে পারবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ক্যালিপারটায় প্রবলেম এসেছিল, ক্যালিপারটা আটকে যেত। তো এটাকে আমরা কি করেছি, এই ক্যালিপারটাকেও কিন্তু আমরা সার্ভিস করে নিয়েছি। তো দেখো, ব্রেক কেবলটাকে রিমুভ করার আগে কি করতে হবে, আমাদের এখানে যে অ্যাডজাস্টারটা রয়েছে না, এটাকে এখানে দেখো একটা ফাঁকা রয়েছে, এই ফাঁকার সাথে একদম পুরো অ্যাডজাস্ট করে নিতে হবে, আর এরকম করে টানলেই দেখো এটা সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসলো। তো দেখো, ব্রেক কেবলটা কিন্তু আমরা এখান থেকে বের করে এনেছি। তো এবার দেখো, এটা এরকম বাইরে বেরিয়ে চলে আসলো। তো এবার দেখো, এবার আমরা এখানে নতুন ব্রেক লিভার কিন্তু লাগাবো। তো দেখো, এই যে ব্রেক লিভার রয়েছে, এটা ইমোটরডেরই কিন্তু ব্রেক লিভার রয়েছে। এগুলোর দাম ওই 550 থেকে 600 মতো পড়ে, সিঙ্গেল পিসে 550 থেকে 600 এরকমই আসে। তো এটা কিন্তু আমরা এরকম এবার এটাকে আগের মতো একদম পুরোপুরি এরকম করে ইনস্টল করে দেবো। আর এই যে কানেকশন রয়েছে, কানেকশনটাকে ঠিকঠাক ভাবে করে দিতে হবে, তাহলেই একদম পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে। আর এবার যে এই যে তারটা রয়েছে, এটাকেও তুমি একদম পুরো ঠিকঠাক করে ইনস্টল করে দেবে। তোমার যে সাইকেলের যদি ব্রেকে কোনো প্রবলেম আসে, তো সেক্ষেত্রে কিন্তু এটা একদম পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো, ইলেকট্রিক্যাল কানেকশনের ক্ষেত্রে একটা জিনিস এখানে দেখো, এখানে কিন্তু একদম কানেকশনটা কি করে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইখানে যদি ভালো করে দেখো, এখানে দেখবে একটা অ্যারো চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, আর ঠিক এই সাইডেও একটা অ্যারো চিহ্ন দেখতে পাবে। এই দেখো অ্যারো চিহ্ন, আমাদেরকে কি করতে হবে, এই যে অ্যারো চিহ্ন আর অ্যারো চিহ্ন এটাকে এরকম ম্যাচ করতে হবে, ম্যাচ করে ব্যাস বুঝলে, কানেকশন কমপ্লিট। তো এবার দেখো, ফাইনালি ব্রেকের যে প্রবলেম ছিল সেটা কিন্তু একদম পুরোপুরি সলভ হয়ে গেছে। তো ভাই, ব্যাটারি এদিকে ফুললি চার্জ রয়েছে, আর এই পাশে চলো এটাকে একদম পুরো অ্যাটাচ করে নিই, আর এরপরে আমরা এটা ছোট্ট করে রাইড করে দেখে নেব সাইকেলের পারফরমেন্স কিরকম আছে। আর এপাশে দেখতে পাচ্ছ আমার পুরোপুরি টোটালি সাইকেলের কালেকশন, এটাকে আমি কালেকশনের মধ্যে কিন্তু রেখেছি। আর ফিট ট্রিপ সুপার ডমিনেটর আপাতত একটুখানি মেনটেন্যান্সের আন্ডারে রয়েছে। তো এপাশে দেখতে পাচ্ছ, আর ইচ্ছা আছে এবছর ভাই এখানে আর একটা কিছু ঢুকবে আর কি। তো যাই হোক, চলো একটু বেরোনো যাক। সো হেয়ার উই গো, জয় বজরংবলী, দেখে নিও, চলো যাওয়া যাক। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে কি, তো এই ভাই 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 দেখিও ভাই, এ বাস কাকা দেখে চলো। হ্যাঁ, তো এই দেখো, এই লোকালিটি থেকে আমি কিন্তু মোটামুটি বেরিয়ে গেছি, আর এখান থেকে আমরা এখন সোজা যাব আমাদের NH-12-এ, আর সেখানেই আমরা একটুখানি সাইকেলটাকে একটু ভালো করে রাইড করব, একটু টোটাল পারফরমেন্স চেক করব, কারণ বেশ কিছু কাজকর্ম করা হয়েছে অলরেডি। হ্যাঁ, এই গোমাতা দেখে 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 চল। ও, এই পাশে ভাই পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ।
আরে ভাই পুলিশ এখানে কি করছে? এই গার্লস স্কুলের ভেতরে পুলিশ কি করছে? এই মেয়েরা আজকাল কি এমন করছো যে পুলিশ ঢুকছে স্কুলের ভেতরে? তো এটা হচ্ছে আমাদের রঙ্গমঞ্চ। এটা হচ্ছে আমি যে জায়গাটায় থাকি, আমি থাকি হচ্ছে ভারতবর্ষে, ঠিক আছে? অনেকে ভাবে আমি মনে হয় বাংলাদেশ থেকে ব্লগ বানাই। না ভাই, বাংলাদেশ থেকে আমি ব্লগ বানাই না, আমি থাকি ইন্ডিয়া, ভারতবর্ষ, ভারত, তুমি যাই বলো না কেন। তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার ফুলিয়া নামে একটা জায়গা রয়েছে, যেখানকার তাঁত শিল্প প্রচণ্ডভাবে বিখ্যাত। তো বেসিক্যালি সেই জায়গা থেকেই আমি বিলং করি, আমার বাড়ি একদমই ফুলিয়াতে। তো থাক ভাই এই সমস্ত দেখানো যাবে না ভাই, কী করছি আমি। তো বোঝা গেছে আমি ভাই ভারতবর্ষে, ভারত থেকে বাংলা ব্লগ বানাই, ঠিক আছে? তো ভাই ভারত থেকে বাংলায় সাইকেল নিয়ে ব্লগ বানাই, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? অনেকের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার থাকে না, তো তার জন্য আমি ক্লিয়ার করেছিলাম। চলো হে কিয়া তুমনে ইয়ে কিয়া চলো আর্মি। ও এ ভাই চলো এই গাড়ির পিছনে অনেকে আর্মি কথা কেন লিখে রাখে সেটা আমি বুঝি না। মানে কেন আর্মি, কেন ভাই আর্মি ভাই? এটা হচ্ছে আমাদের রেলগেট। এটা ভাই যখন পড়ে থাকে না, তো তখন হাল খারাপ হয়ে যায়। পুরো মনে হচ্ছে ফুলিয়ায় যত লোক থাকে সব লোক এসে এই রেলগেটে উপস্থিত হয়। তো বেসিক্যালি এখন মোটামুটি সন্ধ্যা নেমে গেছে, আর আমার একটুখানি আগেই বেরোনোর ইচ্ছা ছিল। তো কি হয়েছে ব্যাপারটা, মানে মোটামুটি 4:30টার সময় দিনের আলো থাকতে আমি একটু বেরোতে চাইছিলাম, কিন্তু মানে আমি যখন রেডি হয়ে বেরাবো আর কি, ওই সময় ওয়ার্কশপে একটা কাজ চলে আসলো। আর তারপরেই গণ্ডগোলটা হলো, মানে তারপরেই ওখানে একটুখানি জাস্ট কাজকর্ম একটুখানি করতে লেট হয়ে গেল। তো তারপরে আমি ভাবলাম থাক, আজকে আর করবো না, সন্ধ্যা হয়ে আসছে। কিন্তু তারপরে আমার ভেতরে একটা অদ্ভুত রকম মোটিভেশন জন্ম নিল আর কি। হ্যাঁ, তো তারপরে আমি ভাই ভেতর থেকে একটা মোটিভেট হয়ে গেলাম, না ভাই কাজ আমি ফেলে রাখবো না ভাই, কাজ ভাই অনেক দিন ধরে করতে চাইছি, এটা করতে পারছি না। তো চলো আরে ভাই দেখে ভাই ভয়ানক জায়গা এটা। আর আজকে আবার এই ব্লগিং, তো লোকে জেনারেলি আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তার কারণ হচ্ছে মাথায় হেলমেট, তার মধ্যে ক্যামেরা। ভাই বলে গিয়ে কী করছে? মানুষ হচ্ছে ভাই অভ্যাসের দাস, মানে তুমি যেরকমভাবেই নিজেকে চালাবে ঠিক সেরকমভাবেই সমস্ত কিছু তৈরি হবে। রিসেন্টলি ব্যাপারটা কী হয়েছে আমি তোমাকে বলি, একটা ভীষণ বড় রিয়েলাইজ আমি করতে পারলাম। তোমাদেরকেও বলি ব্যাপারটা কী রিয়েলাইজেশন আমার ব্যাপারটাকে নিয়ে। তো জেনারেলি কী হয়েছিল, X1 কেনার পরে না আমি ভীষণ অলস হয়ে গেছিলাম। মানে যেখানেই যাচ্ছি আমি X1 নিয়ে যাচ্ছি ভাই, থ্রটল মোডে চলে যাচ্ছি, প্যাডেল কিছুই করছি না, জাস্ট থ্রটল মোডে। আর ভাই ভীষণ মজা লাগছে, ভারী মজা। কিন্তু তারপরে আমি দেখলাম ভাই এ তো আমি প্যাডেল করাই ভুলে গেছি, এ সাইকেল নিয়ে যেতে হবে। ভাই মনে কোথাও একটা কষ্ট লাগছে, কি অবস্থা ভাই। দিয়ে তারপরে আমি বললাম না, আরও প্যাডেল করতে হবে ভাই। দিয়ে তারপরে আমি বেশ কিছুদিন কী করলাম না, আমি মোটামুটি নর্মাল সাইকেল নিয়ে আমি চলতে শুরু করলাম। রাইড ফাইড যেগুলো করার সেগুলো নর্মাল পরীকে নিয়ে করতে শুরু করলাম। আমার বুলডগকে নিয়ে, মানে ফিটরিক সুপার ডমিনেটর, তো সেটাকে নিয়েও আমি স্টান্ট করতে শুরু করলাম। দিয়ে যার ফলে প্যাডেল করার একটা যে প্রবণতা আসে না, সেই প্রবণতাটা আবার ফিরে আসলো। আমি ইমোটররাড X1-এ জেনারেলি এখন যে প্যাডেল করছি, তো এরকম প্যাডেল আমি করি না, এই যে প্যাডেল করছি, তো মানে আমার খুব রিল্যাক্স লাগছে। আর বিশেষ করে এখানে যে প্যাডেল অ্যাসিস্ট মোডটা রয়েছে, এটা তো ভীষণভাবে হেল্প করেই। কিন্তু তা সত্ত্বেও ওই যে বললাম যে থ্রটল মোডের ব্যাপারটা এরকমই থাকে, তো করতে ইচ্ছাই করে না। দেন আমি একটা জিনিস ভাবলাম যে যখন এই ভিড়ভাড়টা থাকে তখন তো ওরমভাবে প্যাডেল করা যায় না, মানে প্যাডেল অ্যাসিস্ট অ্যাক্টিভেট হলে ধাপ করে একদম করে স্পিডটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি জাস্ট যেখানে ক্রাউড থাকবে তো সেখানে প্যাডেল করবো না, ফাঁকা জায়গাগুলোতে পুরোটাই প্যাডেল করবো। তো এতে আমারও নিজেরও ভালো হবে, একটা ফিটনেস জার্নি হবে এবং বেশ ভালো লাগে ভাই প্যাডেল করতে, একটা বেশ ভালো লাগে। কিন্তু ভাই যারা ইলেকট্রিক সাইকেল চালায় তাদের ভাই এটার কী দরকার এটার ভাই এখন ফুয়েলের দাম বাড়ছে, গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও কিছু অ্যাভেলেবেল নেই। তাতে আমাদের কি ভাই, ইলেকট্রিক সাইকেল আছে, কোনো সমস্যা নেই, আমাদের কোনো চাপ নেই। চার্জ দাও সাইকেল চলবে, কোনো চাপ নেই। কিন্তু তাও ভাই চাপ আছে ভাই, অনেকের তো এরকমও তো থাকে যাদের স্কুটি বা বাইক ছাড়া হয়তো চলে না ট্রান্সপোর্ট সিস্টেম।
এরকম প্রচুর ইলেকট্রিক সাইকেল থাকার একটা কিন্তু সুবিধা বেশ রয়েছে, মানে তুমি ধরনের এই ধরনের ব্যাকআপগুলোতে তুমি দিব্যি চলে যেতে পারো। এখন ধরো 25-এ চলছে ভাই, কানা নাই মামার চেয়ে তো ভাই কানা মামা ভালো নাকি? অবশ্য কানা মামা যদি দুষ্টু হয় তাহলে আমার কিছু করার নেই। যারা রাইড করে না এরে বাই 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 কেস কেস कौन है ये लोग, कहां से आते हैं? বাই বাই এ সাইকেল রাইড করতে চায় না, ভাবে যে অনেকটা কষ্ট, ভাই সাইকেল রাইড করবো আবার, আরে কি কষ্ট। তো ভাই তাদের কষ্টের কাহিনী কমানোর জন্য আমার মনে হয় যে ইলেকট্রিক সাইকেল তোমরা ইউজ করতে পারো। তোমরা একটা লং রাইডে যেতে পারো এবং তোমার মনে একটা ভরসা থাকবে যে আমি যদি বাই চান্স আমি যদি ফেল করি, অন্তত পক্ষে আমার একটা ব্যাকআপ রয়েছে, কেউ অন্তত আমার সাথে আছে যে আমাকে টানতে টানতে অন্তত ভাই ঠিকঠাক জায়গায় পৌঁছে দিয়ে দেবে। তো রাইড যারা শুরু করতে চাইছো, তো এর জন্য ইলেকট্রিক সাইকেল, মানে যারা বহু বছর আগে রাইড করেছো, যাদের ওয়েটটা একটু গেইন হয়ে গেছে, তো তারা কিন্তু এই ইলেকট্রিক সাইকেল কিন্তু ইউজ করতেই পারো। তোমাদেরকে একটা মজাদার এবং ভয়ানক কথা বলি শোনো, মানে যেটা আমার জন্য ভীষণভাবে ভয়ানক। যখন ফিটরিপ সুপার ডমিনেটর কিনলাম এবং ওটাকে হালকা পাতলা একটু মডিফাই করার পরে আমি স্টান্ট প্র্যাকটিস করতে শুরু করলাম। যারা জানো না তাদেরকে বলি যে স্টান্ট আমি বহু বছর আগে করতাম, বাট কি হতো না, তো তখন বেসিক্যালি পয়সা থাকতো না একটা সাইকেলকে মডিফাই করার জন্য, এবং সব থেকে বড়ো কথা ভাই অ্যাভেলেবেল পার্টস পাওয়া যেত না। তুমি এর কাছে যদি পয়সাও থাকে, তোমার কাছে অ্যাভেলেবেল পার্টস নেই। এবং তার সাথে সাথে কি করে কাজ জানা লোক তো সেরকম কিছু নেই, মানে তুমি দেবে একটা জিনিস হাতে ধরিয়ে দেবে, ও ভাই ভোগে পাঠিয়ে দিয়ে ছেড়ে দেবে, তো এইরকম টাইপের লোক। তো এর জন্য আমি না স্টান্ট প্র্যাকটিসটা ছেড়ে দিয়ে জেনারেলি রাইড করতাম। তার কারণ হচ্ছে রাইডে আমাদের খরচাটা অনেকটাই কম হতো এবং যে ব্যাপারটাকে পুরোপুরি ছেড়ে দিয়ে আমি রাইডই করতাম। এবং তারও বেশ কিছু বছর পরে আমি ইউটিউবে তো ধরো কাজ করতে শুরু করেছে, তো ইউটিউবে কাজ করার পরে আরও বেশ কিছু বছর পরে মানে ফিটরিপ সুপার ডমিনেটর কেনার আগে আমি বেশ একটু আলসে হয়ে গেছিলাম। তো সুপার ডমিনেটর কেনার চিন্তাভাবনা আমি এটাই করেছি যে ভাই স্টান্টটাকে আবার নতুন করে শুরু করব, সমস্ত কিছু শুরু করবো। এবং যখন শুরু আমি করতে গেলাম, তো তখন একটা জিনিস খেয়াল করলাম, এই বডি ওয়েট বেড়ে গেছে। মানে সাইকেলে হুইলে আমি কী তুলবো, আমি নিজেকেই তুলতে পারি না, তো আমি হুইলে কী করে তুলবো। তো আমি তারপরে ভাই একটা মিশন নিলাম যে ওই সবার আগে নিজের ওয়েটটাকে না একটু কন্ট্রোলে আনতে হবে। অনেক সময় কি হয়, অনেক সময় হাইটের জন্য ওয়েটটা বোঝা যায় না, বাট আমি বুঝতে পারলাম যে বডির মধ্যে ভাই ওয়েট তো বেড়েছে, ভাই থালথালে চর্বি কিছু একটা হয়েছে। দিয়ে তারপরে আমি আবার কন্টিনিউ করতে শুরু করলাম, ওয়েট এখন অনেকটাই কন্ট্রোলে চলে এসছে। মানে লিটারালি কি বলবো বিষয়টাকে, এখন মোটামুটি ভালো লাগছে সমস্ত কিছু। মানে না মাঝখানে এত লেজি হয়ে গেছিলাম, ওঠো রে কাজ করো রে না ভাই। দিয়ে তারপরে এখন আমি তো ফুললি মোটিভেটেড এই মুহূর্তে সমস্ত কিছু নিয়ে। এই ভাই ওপরে একটু কি ক্যামেরা নাকি? ও লাইট, হ্যাঁ। এই মুহূর্তে যে জায়গাটায় আমরা চলছি সেই জায়গাটা হচ্ছে হবিপুর। জেনারেলি যারা ব্লগগুলো দেখো তারা জানো যে আমি জেনারেলি এই সাইডটাতে রাইডটা করতে বেশি পছন্দ করি। মানে আমার কোথাও মনে হয় যে এই জায়গাগুলোতে না একটু প্রাণ আছে, একটু চেনাশোনা বেশি। তো এই জন্য আমি এই রুটটা মানে বারবার করেই ধরি। প্র্যাকটিস বলো থেকে শুরু করে সমস্ত কিছু, প্র্যাকটিস বলো থেকে রাইড করে থেকে, মানে জেনারেলি এই রুটেই আমি একটুখানি খেলার চেষ্টা করি আর কি। এই মুহূর্তে আমরা হবিপুর এদিকে ফ্লাইওভারটা উঠছি। আর সবথেকে মজাদার বিষয় হচ্ছে আমি প্যাডেল অ্যাসিস্ট মোডে কোনো দিন আমার X1-কে এতটা রানই করাইনি, কারণ ভালোই লাগতো না, যেমন বলছিলাম যে অলস হয়ে গেছে। তো এখন জেনারেলি ভাই দারুণ লাগে, মানে সিরিয়াস ভাই, আরে প্যাডেল করাও সাইকেল চলছে, ও ভাই মানে এই যে একটা নতুন ফিল, নতুন একটা এক্সপিরিয়েন্স, মানে এটা আমার এই মুহূর্তে এতটাই ভালো লাগে যে চলো ভাই রিল্যাক্স, কোথায় নিয়ে যাবে আমায় চলো, যেখানে নিয়ে যেতে চাও বলো, আমি তৈরি তোমার সৈন্য হতে। তো অলরেডি ভাই রানাঘাটে ঢুকতেই চলেছি। আর এপাশে দেখো রানাঘাটের সাইনবোর্ডটা যেটা রয়েছে সেটা অলরেডি চোখে পড়ে গেছে। তবে আমার মাঝে মনে হয় যে কেন ভাই আরেকটু আগে বেরাতে পারলেই তো হতো, কেন বেরালাম না, কেন এখন তো দিনের আলো কমতে শুরু করেছে। হ্যাঁ চলো।
তো যাই হোক X1 নিয়ে রাইড করে কিন্তু জেনারেলি সত্যি কথা বলতে বেশ মজাই রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটুখানি কনফিউজ যে রানাঘাটের কি আমার সিটির ভেতরে ঢোকাটা দরকার কি নাকি এই বাইরে থেকে ফ্লাইওভার থেকেই বেরিয়ে যাব, তো সেটাকে নিয়ে একটুখানি আমি কনফিউশনে আছি। তো দেখি চলো কি করা যায়, একটুখানি ভাবতে হবে, মানে কি 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 ভাই কি করব কি করব না ভাই, কনফিউশন হে সলিউশন কুছ পাতা নেই। ক্যামেরাটা ঠিক যেরকমভাবে কাছে রয়েছে আমি ঠিক এরকমভাবে কাছ হতে হতে টাটা গ্লুকোর একটা এরকম এটা প্যাকটা চিপতে আমি ভাবছি যে এখনো পর্যন্ত আমার কি করা উচিত, ঢুকবো কি ঢুকবো না। হ্যাঁ এই অরেঞ্জ ফ্লেভারটা দারুণ করেছে, ভালো করেছে, নট প্রমোশনাল ভিডিও। ইয়েস, আমাদের যাওয়া উচিত, এনার্জি পেয়ে গেছি, চলো লেটস গো ভাই, চলো যাওয়া যাক। ফর অন লাইটের ওকে এ ভাই আকাশের দিকে লাইট চলে গেছে, ডাউন করে দিই লাইটটাকে। হ্যাঁ চলো, তো ফাইনালি একটু চলো যা ডিসিশন নিলাম তাতে হচ্ছে চলো একটুখানি রানাঘাট সিটিতে একটুখানি ঢুকেই যাই। ভাই এই ধরনের ঢালগুলোতে এত সুন্দরভাবে এত স্মুথলি তুলে দেয় না, মানে দারুণ লাগে, দারুণ। এই ঢালটা কিন্তু অনেক লম্বা, মানে এইরকম ভীষণ রকম ঢাল এটা, কিন্তু এটা যেতে এত সুন্দর লাগে, একদম পুরো কুল ভাই, কুল। তো আমি যেটা ভাবনা চিন্তা করলাম সেটা হচ্ছে যে ঠিক যে সিটিটা অর্থাৎ রানাঘাট সিটিটা এরকম করে ঘুরে নিই, এরকম করে বেরিয়ে আসবো, এটাই আপাতত চিন্তা ভাবনা করলাম। চলো, রানাঘাটের এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম কি যারা যারা জানো তারা কমেন্ট করো। বেসিক্যালি আমি বলতে পারছি না, কারণ আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, মানে আমি এই জায়গা দিয়ে রেগুলারই আছি, বাট নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো যারা যারা জানো ভাই একটুখানি কমেন্ট করে বলো। অলরেডি রানাঘাট শহরের ভেতরে ঢুকে পড়েছি। আর একটা কথা যেটা হচ্ছে সেটা ধরো ইমোটরড X1-এর যে সার্ভিস করেছিলাম, আমি নিজেই যেটা সার্ভিস করেছিলাম, মানে আমার ওয়ার্কশপ থেকে এটা পুরোটাই সার্ভিস হয়েছিল। আর সার্ভিস হওয়ার পরে এই মুহূর্তে এর যে পারফরমেন্স হয় সেটা কিন্তু লেভেলের একটা পারফরমেন্স আমি দেখতে পাচ্ছি, মানে ভীষণ রকম স্মুথ চলছে। মাঝখানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর কিছু করার ছিল না, কারণ এটা ভীষণভাবে ইউজ হচ্ছিলো, ভীষণ মানে এটাকে যে সার্ভিসে নেব সেই সুযোগটুকুই পাওয়া যাচ্ছিল না যে একটা দিনের জন্য এটাকে একটুখানি বন্ধ রাখবো। তো যাই হোক ফাইনালি তারপরে এটাকে অল্টারনেট ব্যবস্থা করে তারপরে এটা নিয়ে একটা ব্যবস্থা করি আর কি, এটা পুরোটা টোটালটাই সার্ভিস করি। অ্যান্ড এখন ভাই এই মুহূর্তে পুরো মাখন চলছে। আর এখন যেহেতু সিটির মধ্যে রয়েছে এই মুহূর্তে শর্টের মধ্যেই চালাবো, কারণ এতে সাইকেলটাকে কন্ট্রোল করতে অনেকটাই বেশি সুবিধা হয়। তো এই মুহূর্তে চলো এবার এই দিক দিয়ে একটা চক্কর মারছি। চলো 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 চলো। তো বেসিক্যালি আমি ভাবছিলাম যে অন্য একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সোজাসুজি হাইওয়েতে উঠে যাবো, কিন্তু তারপরে একটু ভাই 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 এই বাম্পার ঠিক চেক করিনি ভাই, উড়ে গেছি পুরো। কিন্তু যাই হোক ভাই পরে ভাবলাম যে না থাক, ঠিক আছে, এখান দিয়ে চূর্ণী নদীর যে ব্রিজটা রয়েছে চূর্ণী নদীর ব্রিজটা ক্রস করেই বেরাবো। তো এই হচ্ছে চূর্ণীর ব্রিজ, এইটা হচ্ছে রানাঘাটের চূর্ণী নদীর ব্রিজ, আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। অনেকবার ব্লগে দেখিয়েছি এটাকে, অনেকবার ব্লগে দেখিয়েছি। ওই যে ওই পাশে হচ্ছে মেন, মানে আমাদের আর ওই যে ওই পাশে হচ্ছে NH-12টা। চলো আমাদের রানাঘাট শহরের দিয়ে ঘোরা, আরে ভাই রে রে, সোনামণি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে আমরা আটকে পড়েছি। তো ফাইনালি রানাঘাট থেকে বেরিয়ে গেছি, আর এদিকে সোনামণি ট্যুর অ্যান্ড ট্রাভেলসও আমাদের রাস্তা ছেড়ে দিয়েছে। বাই বাই রানাঘাট, চলো টাটা, আবার আসবো, আবার একদিন ঘুরবো, একটু ব্লগ হবে, চলো টাটা।